নমস্কার। অ্যাফোর্ডেবল হাউসিং সেক্টরের অ্যাপটাস সম্বন্ধে আমি আগেও একটা ভিডিও করেছিলাম, কিন্তু সেটা ছোট ভিডিও ছিল। আজকে আমি অ্যাপটাসের বিজনেস মডেল সম্বন্ধে একটু ডিটেলসে বলবো এবং Q3 FY26 এ অ্যাপটাসের কি রেজাল্ট হয়েছে সেটা ডিসকাস করব। দেখুন, অ্যাফোর্ডেবল হাউসিং সেক্টরের মধ্যে যে তিনটে কোম্পানি আছে, হোম ফার্স্ট ফাইন্যান্স, অ্যাপটাস এবং ইন্ডিয়া শেল্টার, তার মধ্যে অ্যাপটাসের AUM অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সবচাইতে বেশি এবং অ্যাপটাসের ক্ষেত্রে আরোই সবচাইতে বেশি, আরোই 20%, এবং আরোই প্রতি ফিনান্সিয়াল ইয়ারে এটার ইমপ্রুভ করে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এখন অব্দি 20%, আগের বছর 19-এর কম ছিল, সেটা এখন 20% হয়ে গেছে। তো অ্যাপটাসের মানে গ্রোথের সঙ্গে সঙ্গে এবং এত যে AUM বড় সবার থেকে, তা সত্ত্বেও অ্যাপটাসের কিন্তু আরোই ইমপ্রুভ করে যাচ্ছে। এবং গ্রস এনপিএ হোম ফার্স্টের থেকে অনেকটাই কম। হোম ফার্স্ট হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং ইন দিস সেক্টর, কিন্তু হোম ফার্স্টের যেখানে গ্রস এনপিএ 2-এর উপর হয়ে গেছে, সেখানে অ্যাপটাসের এখনো কিন্তু 1.56, এবং এই কোয়ার্টারে 1.56% যেটা হয়েছে সেটা 0.01% ইনক্রিজ হয়েছে, খুবই কম ইনক্রিজ হয়েছে। এবং অ্যাপটাসের যেটা নতুন গাইডলাইন এই কোয়ার্টারে, নতুন যেটা গাইডেন্স দিয়েছে সেই অনুযায়ী কিন্তু অ্যাপটাস বলছে যে অ্যাপটাসের গ্রস এনপিএ পরের ফিনান্সিয়াল ইয়ার বা তারপরের ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু ইমপ্রুভ করবে এবং সেটা কমবে, এবং সেইটা অ্যাপটাসের আরো ইমপ্রুভ করবে এবং গ্রোথ আরো বেশি হবে, ডিসবার্সমেন্ট আরো বেশি হবে এবং AUM গ্রোথ আরো বাড়বে। তো এইটা গেল অ্যাপটাসের মোটামুটি একটা ওভারঅল আইডিয়া। এবার আসি অ্যাপটাসের বিজনেস মডেল। অ্যাপটাস দেখুন, দুটো কোম্পানি মিলে অ্যাপটাসের আন্ডারে কিন্তু দুটো মানে বিজনেস আছে, যেটা ভবিষ্যতে কিন্তু স্পিন অফ করতে পারে। অর্থাৎ আপনি যদি অ্যাপটাসে এখন ইনভেস্ট করেন, অ্যাপটাস কিন্তু ভবিষ্যতে স্পিন অফ করে দুটো কোম্পানি করে দিতে পারে এবং সেটাতে আরো ভ্যালু আনলক হতে পারে। অর্থাৎ অ্যাপটাসের যেটা এখন প্রাইস টু বুক বা যেটাই বলবেন, প্রাইস টু বুকই দেখা উচিত। প্রাইস টু বুক যা আছে সেটা কিন্তু আরো ইমপ্রুভ করার কথা যখন দুটো কোম্পানি আলাদা হয়ে যাবে। অ্যাপটাসের মধ্যে যে দুটো বিজনেস আছে সেটা যখন দুটো আলাদা আলাদা কোম্পানি হিসেবে যখন আমাদের স্টক মার্কেটে লিস্টিং হবে। তো অ্যাপটাসের মধ্যে কোন দুটো কোম্পানি আছে? একটা হচ্ছে NBFC এবং আরেকটা হচ্ছে হাউসিং ফাইন্যান্স কোম্পানি। হাউসিং ফাইন্যান্স কোম্পানি হচ্ছে অ্যাপটাসের মেন বিজনেস। হাউসিং ফাইন্যান্স কোম্পানির মধ্যে অ্যাপটাস লোন দেয় এবং সেটা মেনলি সেলফ অকুপাইড প্রপার্টির এগেনস্টে এবং ফার্স্ট যারা হোম বায়ার তাদেরকে লোন দেয়, এবং এই বিজনেসটা অ্যাপটাসে 60% অফ অ্যাপটাস ওভারঅল রেভিনিউ। অর্থাৎ অ্যাপটাস ফার্স্ট হোম বায়ারদেরকে লোন দেয় এবং অ্যাপটাসের টার্গেট কাস্টমার হচ্ছে সেলফ এমপ্লয়েড লোক, সেলফ এমপ্লয়েড যারা তারা। অ্যাপটাসের যত কাস্টমার আছে তাদের মধ্যে 76% হচ্ছে সেলফ এমপ্লয়েড, এবং অ্যাপটাস আরেকটা টার্গেট করে, সেটা হচ্ছে লো ইনকাম ক্যাটাগরিকে অ্যাপটাস টার্গেট করে। এবং টোটাল যে কাস্টমার বেস, অ্যাপটাসের টোটাল কাস্টমার বেস 1.79 ল্যাক্স, এবং এই 1.79 ল্যাক্সের মধ্যে 75% হচ্ছে সেলফ এমপ্লয়েড এবং 76% হচ্ছে লো ইনকাম গ্রুপ। এবং সেলফ এমপ্লয়েডের মধ্যেও লো ইনকাম গ্রুপের মধ্যে অ্যাপটাস মেনলি টার্গেট করে, এবং এটা টায়ার 2, 3, 4 এইসব সিটি বা আরবান, সেমি আরবান বা রুরাল এরিয়া, এই সমস্তকে অ্যাপটাস তাদের মেন কোর বিজনেস এরিয়া হিসেবে দেখে এবং সেই এরিয়াকে টার্গেট করে। তো হাউসিং ফাইন্যান্স কোম্পানির মধ্যে মেন বিজনেস আমি বললাম হোম লোন। 60% অফ অ্যাপটাস মেন রেভিনিউ হচ্ছে হোম লোন, ফার্স্ট হোম বায়ারদেরকেও লোন দেয়। এছাড়াও 14% হচ্ছে কোয়াজি হোম লোন, অর্থাৎ আপনি সেলফ অকুপাইড প্রপার্টি আছে আপনার, সেটার আরো কনস্ট্রাকশন আপনি বাড়াতে চান বা সেইটাকে আপনি কোলাটারাল রেখে আরো লোন নিয়ে আরো একটা কনস্ট্রাকশন করতে চান, তো তখন আপনার কিন্তু এটা কোয়াজি হোম লোন ক্যাটাগরিতে আছে। তো আফটারসের মেইন যে রেভিনিউ তার 14% হচ্ছে এই কোয়াজি হোম লোন। এছাড়াও যখন আমরা সবাই যারা হাউস লোন নিয়েছি, হোম লোন নিয়েছি, আমরা সবাই জানি যে ব্যাংক একটা ইন্স্যুরেন্স করে। অর্থাৎ আমাদের ধরুন আমি 10 লাখ টাকা লোন নিয়েছি, আমি 2-3 মাস করার পরে আমি যদি লোন শোধ করার পরে আমি যদি কোনো কিছু হয়ে যায়, আমার যদি কোনো কিছু বাজে কিছু হয়, অর্থাৎ আমার যদি ধরুন মৃত্যুই হয়ে গেল, তাহলে আমার যেটা লোন সেটা যেন ইনসিওর্ড থাকে, অর্থাৎ আমার ফ্যামিলি যেন ঘরছাড়া না হয়। তো এইটা হচ্ছে ইন্স্যুরেন্স লোন। তো ইন্স্যুরেন্স লোনও কিন্তু
অ্যাপটাস প্রোভাইড করে থাকে, এবং সেটা অ্যাপটাসের মেইন যে বিজনেস সেটা 3%, এবং এটাও ওই হাউসিং ফাইন্যান্স কোম্পানি প্রোভাইড করে। এছাড়া টপ আপ লোনও প্রোভাইড করে। আপনি ধরুন একটা লোন নিয়েছেন, সেটা অনেকটা শোধ করে ফেলেছেন, আরও কিছু আপনার টাকার দরকার, সেটা আপনার ওই কোলাটারালের এগেনস্টই কিন্তু অ্যাপটাস আরও টপ আপ লোন প্রোভাইড করে দেয়। এটা হলো হাউসিং ফাইন্যান্স কোম্পানির। এবার আপটাসের আন্ডারে যে আরেকটা বিজনেস সেটা হচ্ছে এনবিএফসি। এনবিএফসি কি করে? এনবিএফসি মেনলি আপটাসের স্মল বিজনেস লোন প্রোভাইড করে। এবার স্মল বিজনেস লোন মানে হচ্ছে আপনি বিজনেস করছেন, সেলফ এমপ্লয়েড আপনি, এবং আপনার বিজনেসের জন্য লোনের দরকার, আপনাকে আপটাস তার এনবিএফসির মাধ্যমে লোনটা দেবে। এবার আপনার প্রশ্ন আসতে পারে যে বিজনেস লোন তো রিস্কি, কারণ আপনার বিজনেস নাও চলতে পারে, আপনার বিজনেস যদি বন্ধ হয়ে যায় আপনার লোনটা কি হবে? অ্যাপটাস কি করে, এই যে 20% অ্যাপটাস টোটাল রেভিনিউ যে স্মল বিজনেসকে লোন দিচ্ছে, সেটা যাকে লোন দিচ্ছে তার কিন্তু প্রপার্টির এগেনস্টে লোন দিচ্ছে। অর্থাৎ আমার একটা ফ্যাক্টরি আছে, ধরুন আমি অ্যাপটাসের কাছ থেকে লোন নেব, আমাকে কিন্তু আমার যে সেলফ অকুপাইড প্রপার্টি সেইটাকে কোলাটারাল রেখে আমাকে লোন নিতে হবে। সুতরাং এটাও কিন্তু অ্যাপটাসের একটা সিকিউরড লোন। সুতরাং বুঝতেই পারছেন অ্যাপটাসের সবই কিন্তু কোলাটারাল রেখে, এবং লোন টু ভ্যালু, অ্যাপটাসের যে টোটাল লোন এবং যে টোটাল কোলাটারালের যে ভ্যালু, সেই রেশিওটা হচ্ছে 40%। অর্থাৎ অ্যাপটাসের কাছে যদি 100 টাকার কোলাটারাল থাকে, 100 টাকার বাড়ি যদি কোলাটারাল হিসেবে রাখা থাকে, অর্থাৎ বন্ধক রাখা থাকে, তার 40% অ্যাপটাস কেবল লোন দেয়। সুতরাং অনেকটা অ্যাপটাসের লেভারেজ এখানে একটা মার্জিন থাকে। এবং আমরা সবাই জানি যে সেলফ অকুপাইড প্রপার্টি মানুষ সবার মানে প্রথম সেটা বাঁচানোর চেষ্টা করে। আমাদের যদি কোনো একটা কার লোন আসে, আমাদের যদি কার লোন শোধ করতে না পারি, আমরা কোম্পানিকে বলে দিই কার উঠিয়ে নিয়ে চলে যান, আমার দরকার নেই। আমার যদি কোনো ফ্যাক্টরিও হয়, ফ্যাক্টরিও বন্ধ হয়ে যাক, আমার কোনো দরকার নেই। কিন্তু আমার যে বাড়ি, অর্থাৎ আমি যেখানে বাস করি, সেইটাই যদি আমার হাত থেকে চলে যায়, তাহলে আমি থাকবো কোথায়? সুতরাং মানুষ যে করেই হোক টাকা ধার দূর করে নিজেদের যে অন্যান্য প্রপার্টি আছে, সে জমি জমা বিক্রি করে, বা নিজের যে গোল্ড জুয়েলারি যদি কিছু থাকে সেটা বিক্রি করে কিন্তু সেই লোন শোধ করার চেষ্টা করে। এছাড়াও যদি শোধ না করতে পারে, তখন ইন্ডিয়ান গভর্নমেন্টের সারফেসি অ্যাক্ট আছে, সারফেসি অ্যাক্টের মাধ্যমে সেই বিল্ডিং নিলামে চড়িয়ে একটা তার রিকভারি করতে পারে। এবার অ্যাপটাসের কিন্তু আরো কিছু উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ আছে, যেখানে অ্যাপটাসের এনপিএ খুব কম রেঞ্জে অ্যাপটাসের নামাতে সাহায্য করেছে। যেমন হচ্ছে অ্যাপটাস কি করে, লোকাল রিকভারি এজেন্টকে নিযুক্ত করে। অর্থাৎ আমার পাড়ার যদি কেউ থাকে, সে আমার বাড়িতে এসে যদি লোনের টাকা, ইনস্টলমেন্টের টাকা চাইতে আসে, তাহলে আমি তাকে সহজেই কিন্তু দিতে বাধ্য না, তো কিন্তু পাড়ায় আমার একটা বদনাম হবে। এবার সে কি করে, যে রিকভারি এজেন্ট, সে বোঝানোর চেষ্টা করে যে দেখুন আপনার বাড়ি কিন্তু নিলাম হয়ে যাবে, আপনার সার্ফেসি অ্যাক্টের মাধ্যমে আপনার বাড়ি হাতছাড়া হবে, আপনি লোনটা শোধ করে দিন। তো এইটা অ্যাপটাসের ক্ষেত্রে অনেক সুবিধাজনক হয়। এছাড়া অ্যাপটাস কি করে, যখন লোন দেয়, তখন কিন্তু অ্যাপটাস চেষ্টা করে যেন কো ওনার বা কো লেন্ডার যেন মহিলা হয়, বাড়ির মহিলা হয়। তো বাড়ির মহিলা যদি লোন নেয়, তাহলে কিন্তু দেখবেন সেটা লোনটা শোধ করার খুব চেষ্টা করবে। পুরুষরা যেটা অনেক বেশি সাহসী এবং অনেক বেশি বেপরোয়া হয়ে যায় যে লোন না শোধ করলে কি হবে, বাড়ির মহিলা কিন্তু সবার আগে চেষ্টা করবে যে লোনটা যাতে আমার শোধ হয়, আমার নামে লোন নেওয়া আছে, সুতরাং এটা কিন্তু শোধ করতে হবে। তো সুতরাং এই কারণেও অ্যাপটাসের রিকভারি অনেকটা বেশি হয়, এবং অ্যাপটাসের এনপিএ কম হয়, প্রভিশনিং কম হয়। যেটা আমি আগেই বলেছি যে ফিন্যান্সের ক্ষেত্রে, ব্যাংক বা এনবিএফসির ক্ষেত্রে প্রভিশনিংটা আমাদেরকে কম রাখতে হবে। এবং এইটা দেখা গেছে যে ক্রেডিট কস্ট, এক্সপেক্টেড যে ক্রেডিট লস, সেটা 1.03% অ্যাপটাসের, সেটা খুব কম রেঞ্জের মধ্যেই আছে। এবং অ্যাপটাসের যেটা প্রভিশন কভারেজ রেশিও, অর্থাৎ যেটা ওভারঅল গ্রস এনপি এর কতটা অ্যাপটাস প্রভিশন করছে, সেটা 25%। অর্থাৎ অ্যাপটাসকে বেশি প্রভিশনিং করতে হয় না। এবং 25%ও যেটা বললাম সেটা হচ্ছে স্টেজ 3 লোনের ক্ষেত্রে, অর্থাৎ যে লোন একদম রিকভারেবল নয়, সেইটা কেবল একটা অ্যাপটাস প্রভিশনিং করে 25%। কারণ হচ্ছে অ্যাপটাস এটাই এক্সপেক্ট করে যে অ্যাপটাস কিন্তু সেটাকে লোনটাকে রিকভার করে নেবে। তো সেই হিসেবে অ্যাপটাসের প্রভিশনিং কিন্তু প্রভিশন কভারেজ রেশিও, অর্থাৎ প্রভিশন ডিভাইডেড বাই গ্রস এনপিএ ইন্টু 100%, এটা কিন্তু অ্যাপটাসের 25% ফর স্টেজ 3, অর্থাৎ যে লোন রিকভার হবে না সেটা।